14 সালে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর ওরা বিভিন্ন ধরনের জনবিরোধী নীতি গ্রহণ করেছে। আর আমরা প্রত্যেকেই জানি বিজেপি একটা ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা পার্টি। আমি বিজেপি পারপাসে দু একটা কথা বলতে চাই। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল। গোটা ভারতবর্ষকে একসঙ্গে স্বাধীনতা ব্রিটিশরা দেয়নি। একটা করেছিল ধর্মের ভিত্তিতে পাকিস্তান, আর একটা হয়েছিল আমাদের সংবিধান প্রণেতারা, তৎকালীন রাজনৈতিক নেতারা, তারা বলেছিল যে আমাদের দেশটা, ভারতবর্ষের যে দেশটা স্বাধীনতা পাবে সেটা হবে ধর্মনিরপেক্ষ দেশ। আপনারা দেখতে পাবেন পাকিস্তানের অর্থনৈতিক সামাজিক অবস্থা আর ভারতের সামাজিক অর্থনৈতিক অবস্থা দুটোর মধ্যে কিন্তু বহু যোজন তফাৎ আছে। কিন্তু এই তফাৎটাকে বর্তমান কেন্দ্রের সরকার, আরএসএস প্রচলিত বিজেপির সরকার, মানে পুঁজিপতিদের একটা দেশ বানিয়ে দিতে চাইছে। ভারতবর্ষের খেটে খাওয়া গরিব মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে পরাধীন করে রাখতে চাইছে বড়লোকদের কাছে। সেই জন্যেই এই বিভিন্ন রকম ধর্মের ইস্যু, ভাষাগত ইস্যু, জাতিগত ইস্যু, এই ধরনের ইস্যু নির্বাচন যত এগিয়ে আসবে, 26-এর নির্বাচন, পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষে এই ইস্যুগুলো আরও বেশি করে ওরা তুলে ধরার চেষ্টা করবে। তারই প্রয়াস চলছে। না, শুধু তো তাই নয়, অত্যাচার যখন নেমে আসে সেটা শুধুমাত্র মুসলমানদের ওপরে থেমে থাকবে এটা তো নয়। শুধু অকাপ বিল কেন, তৃণমূল এর পরে, বিজেপি এর পরে বিল আনবে দেবত্ব সম্পত্তির উপর। দেবতার নামে যেসব সম্পত্তিগুলো দেওয়া আছে সেই সমস্ত সম্পত্তি সরকার অধিগ্রহণ করবে আর পুঁজিপতিদের হাতে তুলে দেবে। এটাই হচ্ছে তো কেন্দ্রের সরকারের প্রধান নীতি, মূল নীতি। আজকে আপনারা নিউজ পেপার খুললে দেখতে পাবেন আমাদের যে আম্বানির একটা সম্পত্তি, একটা বাড়ি আছে, যে বাড়িটা ওয়াকাফ হয়ে আছে। আমাদের দেশের গরিব খেটে খাওয়া মানুষ 2 টাকা, 4 টাকা, 500 টাকা, 1000 টাকা লোন নিলে, লোন শোধ করতে না পারলে ব্যাংক থেকে পুলিশ এসে তার বাড়িতে আসে। আপনি বিজয় মালিয়া থেকে শুরু করে ললিত মোদি, এদেরকে তো মানে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে দেশের বাইরে পালাতে সহযোগিতা করছে কেন্দ্রের সরকার। তো ন্যক্কারজনক ঘটনা। শুধু যোগীর রাজ্য বলে নয়, গোটা ভারতবর্ষে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি আছে, আপনি ত্রিপুরায় বলুন, আপনি উত্তরপ্রদেশ বলুন, আরও যেসব অন্যান্য রাজ্যগুলি আছে, যেখানেই প্রতিবাদ করছে সেখানেই সেই প্রতিবাদীর কণ্ঠটাকে রোধ করার চেষ্টা হচ্ছে। হয় তাকে মামলা করা হচ্ছে তার ওপর, আর না হলে হামলা করা হচ্ছে। আপনারা দেখেননি পশ্চিমবাংলায় আনিস খান, মহিদুল ইসলাম, স্বপন কোলে, মধু সরকার, সৈফুদ্দিন, কত নাম বলবো, হাজার হাজার নাম আছে। গোটা ভারতবর্ষে, এমনকি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলার কোথাও গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো রকম আন্দোলন যদি শাসকের বিরুদ্ধে করা হয়, সেই কণ্ঠকে রোধ করে দেওয়া হবে। এটা তো হবারই ছিল। পশ্চিমবাংলার আমরা যারা সাধারণ মানুষ 34 বছরের বামফ্রন্ট সরকারকে 2011 সালে পশ্চিমবাংলা থেকে বিদায় দিয়েছিলাম। আপনারা জানবেন সেই সময়কার বেশ কয়েকজন মুসলিম ধর্মাবলম্বীর, মানে ধর্মগুরু তথাকথিত, যাদের বর্তমানের পরিচয় ভণ্ড বাবা বলে কেউ ডাকেন, সম্বোধন করেন। যাই হোক, তাঁরা ধর্মগুরু, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। আচ্ছা, রিজওয়ানুর মনে পড়ে? রিজওয়ানুরের কথা। অশোক টডি মেয়ে প্রিয়াঙ্কা টডিকে ভালোবেসেছিল বলে তাকে খুন করে দেওয়া হয়েছিল। সেই অশোক টডি বর্তমানে তৃণমূলের রাজ্য স্তরের নেতা। এক টেবিলে বসে মমতা ব্যানার্জি চা খান। আপনারা ভাবুন তো, রিজওয়ানুরের মা বিচার পেয়েছেন তো? না, পায়নি। বিষয়টা ধর্ম নয়, বিষয়টা হচ্ছে খেটে খাওয়া মানুষের সঙ্গে আর খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে। এই খেটে খাওয়া মানুষের
আর লুটে খাওয়া মানুষদের বিরুদ্ধে আমাদের সঙ্গে নিয়ে লুটে খাওয়া মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই সংগ্রাম চলছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় দেখবেন এই আন্দোলনের দানা বাঁধছে। বাংলার সংখ্যালঘু মানুষরা একটা মোহের ভিত্তিতে, মানে এটা বলতে আমার খুব খারাপ লাগছে, পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষদেরকে, শুধু পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ নয়, শিক্ষার দিক দিয়ে বঞ্চিত করা হচ্ছে। আপনারা দেখতে পাবেন 8,000 পশ্চিমবাংলায় সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে এই মমতার আমলে। মমতা ব্যানার্জি বলেছিল 2011-র আগে, আমি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসি 10,000 মাদ্রাসা করে দেব। দুঃখের বিষয়, 10,000 মাদ্রাসা দূর কি বাত, আমরা উল্টে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, সেখানে শিক্ষক নেই। কোথাও ছাত্ররা কাজের জন্য, নিজেদের পেট চালানোর জন্য স্কুল ছুট হয়ে যাচ্ছে। এই পশ্চিমবাংলার সরকার খবর রাখে না। আপনারা দেখবেন খবর নিয়ে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, আলিম ফাজিল পরীক্ষা হয়ে গেল, প্রায় মাধ্যমিকে 3.5 লক্ষ, প্রায় 4 লক্ষের কাছাকাছি উচ্চ মাধ্যমিকে, ফাজিল পরীক্ষায় 1 লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। এর প্রশ্নের উত্তর কে দেবে? মমতা ব্যানার্জি দেবে নাকি? মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী দেবে নাকি? তা ক্লিন চিট পরিষ্কার করুক। আর আপনি বলছেন যে ওই মমতা ব্যানার্জির 3 জন সাংসদ, আমি বলছি গোটা তৃণমূল দলটা বিজেপির সঙ্গে আঁতাত করে চলছে। 26,000 শিক্ষক নিয়োগ সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আমরা দেখেছি দুর্নীতির দায়ে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে কেন্দ্রের সরকার, মমতা ব্যানার্জিকে কিসের জন্য অ্যারেস্ট করা হচ্ছে না? 2016 সালের নিয়োগ। আমরা জানি 2016 সালে শুভেন্দু অধিকারী যে বড় বড় লটর পটর কথা বলে যাচ্ছে, 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূলে থেকে নিজের সম্পত্তির পরিমাণ পাহাড় করে ফেলেছে। তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। যে রামনবমীর মিছিলে হাঁটছে, যে মোহামেডান স্পোর্টিংয়ের ইফতারে গিয়ে বসে পড়ছে, ওই বাবুল সুপ্রিয়র হাত মনে পড়ে আসানসোলের ওই ইমাম সাহেবের ছেলেটার কথা। আমরা বামপন্থীরা বলছি তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। হাস্য কৌতুকের মতো কথা হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এই গরম পড়ছে তো পাগলের প্রলাপ বকছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী আছেন, সে তো আর বিকাশবাবু নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, সে তো আর তৃণমূল বা কংগ্রেস, সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য দলের নয়। তো ওনার ক্যাবিনেটের মন্ত্রী, ক্যাবিনেটকে বাদ দিয়ে কোনো কথাই হয় না, কোনো সিদ্ধান্তই হয় না। তাহলে আমাদের হাইকোর্টে এই মামলা তো দীর্ঘদিন চলেছে। হাইকোর্টের বিভিন্ন বিচারপতি, বিভিন্ন ডিভিশন বেঞ্চ ঘুরে তবে আজকে এই রায় সুপ্রিম কোর্ট দিতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টে যাবার আগে হাইকোর্টের প্রতিটা বিচারপতি বলেছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে যে কারা যোগ্য কারা অযোগ্য আপনি তার তালিকা দিন। দিয়েছেন নাকি? দেননি। তাহলে এই দায় এখন বলা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আপনারা জানেন না, এই যাদের যোগ্যতা আছে, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবার যোগ্য, যারা নিজেরা খাতা নিজের মেধার ভিত্তিতে পূরণ করেছে, লিখেছে, পাস করেছে, তাদেরকে ফেল করানো হয়েছে। তাদের জন্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিনের পর দিন বিনা পয়সায় মামলা লড়েছেন। আমরা তো দাবি তুলছি যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল করতে হবে। এই যে 26,000-26,000-এর মধ্যে যোগ্য যারা আছে, আমরাও দাবি তুলছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তাদেরকে মমতা ব্যানার্জি বহাল করুক। শুধু এই অযোগ্যদের আড়াল করার জন্যে এই যোগ্যদেরকেও বঞ্চিত করা হলো চাকরিতে।